আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার নাকাশিপাড়ার ধর্মদা কেকে হাই স্কুলে। এই ধর্মদা কেকে হাই স্কুলের সার্ধশতবর্ষ উদযাপন হচ্ছে। আর এই উদযাপন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বাংলার সেই জনপ্রিয় বাচিক শিল্পী তথা সঞ্চালক, অভিনেতা, যাকে আমরা বলি বহুমুখী একজন প্রতিভা, সতীনাথ মুখোপাধ্যায়কে। সতীনাথ বাবু, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার আপনাদের সকলকে। আপনাকে পেয়ে আমরা বেশ কিছু প্রশ্ন করতে চাই। সেগুলো হচ্ছে, সতীনাথ মুখোপাধ্যায় একাধারে বাচিক শিল্পী, অন্যদিকে সঞ্চালক, সংবাদ পাঠক, অভিনেতা, তো বহুমুখী প্রতিভা, কিন্তু কোনটার পরিচিতি আপনাকে সবচাইতে বেশি, মানে সেই নামে ডাকলে বা সেই পরিচয়টা দিলে আপনার বেশি ভালো লাগে? আমরাও তো অনেক সময় আমাদের একটা ধারণা থাকে সতীনাথ দাকে আমরা কোন বিষয়ে আমরা কিভাবে তাকে অভিহিত করব, কিন্তু কোনটিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? দেখুন, এটা আমার মধ্যে কোনো প্রতিভা ছিল বলে আমিও জানতাম না, আমার আশপাশের কেউও জানতো না, বাড়িতেও না, পাড়ায় না, আত্মীয় স্বজন কেউ না। আমি স্কুলে কলেজে পড়তে এই শিল্প সংস্কৃতি থেকে দূরে দূরে থাকতাম, পালিয়ে বাঁচতাম। মানে কোনো বন্ধু যদি বলতো চল এখানে এটা হচ্ছে, হ্যাঁ দেখতে হয়তো গেলাম, কিন্তু তাতে পার্টিসিপেট করার কথা আমি স্বপ্নেও ভাবতাম না। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা ঈশ্বরের পরম আশীর্বাদ। সবাই আমার কণ্ঠের এত গুণগান করেন, প্রশংসা করেন, তাতে আমার কৃতিত্ব কতটা জানি না, কার গলা কেমন হবে এটা মনে হয় ঈশ্বর ঠিক করে দেন। আর কাকে দিয়ে তিনি কোন কাজ করাবেন সেটাও তিনি ঠিক করে রাখেন। তাই হয়তো মানে আমাকে কণ্ঠটা দিয়েছেন মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য। এটা যখন বুঝতে পারলাম তখন আমার ইচ্ছে কি করতো না, ছোটবেলায় যখন রেডিও শুনতাম সেখান থেকে কিন্তু অভিনয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, এবং শুনতে শুনতে ভাবতাম যে মানে কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছি, হাওড়া যাব, আকাশবাণী ভবনের সামনে দিয়ে, তখন মনে হতো যে কোনোদিন কি আমি পারবো এই আকাশবাণী ভবনের ভিতরে ঢুকে একদিনও একটা নাটকও এরকম অংশ নিতে? তো ওই মনে মনেই ভাবতাম, তার চেয়ে বেশি কিছু ছিল না। কিন্তু হ্যাঁ, ইচ্ছেটা তখন থেকে ছিল। তারপর যখন ঘটনাচক্রে সেটা হলো, সেটা কিন্তু আমি খুব অকপটে বলতে পারি, আমি চাকরি পেয়ে মাসের শেষে মার হাতে একটা খাম এনে তুলে দেবার পর সাহস করেছি বাড়িতে বলতে যে মা, অমুক দল থেকে আমাকে একটু অভিনয়ের জন্য বলছিল যে তোমার গলাটা বেশ ভালো, তুমি এলে একটা ভালো ক্যারেক্টার আছে, আমি কি যাব? সেটা হাঁটা পথে তাদের রিহার্সাল রুম আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। আমি কিন্তু একদম ঘুষ দেওয়া কেস। ওই টাকাটা মার হাতে দিতে পারছি বলে সাহস করে বলতে পেরেছিলাম, কেননা অফিস করলেও আমার বাড়ি আসতে ম্যাক্সিমাম 6:30 হতো। আমি একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে কাজ করতাম, তখন তো শিল্প সংস্কৃতির সঙ্গে কোনো যোগসূত্র নেই। তাহলে চাকরিটা পেয়ে যাওয়ার পরে হাতে খড়ি সেটা কি আবৃত্তিকার হিসেবে, অভিনেতা হিসেবে? অভিনয় দিয়ে শুরু। ওই বললাম যে মানে কণ্ঠটা ভালো, আমি গেলাম, আমাকে একটা পাঠ পড়তে দিল, ছোট একটা পাঠ। 2 দিন যাওয়ার পরে বলছে আচ্ছা তুমি এইটা একটু বলো তো। আমি বললাম, বলছে অন্য যারা রিহার্সাল করছিল ওই যারে মানে আমার পড়াটা তাদের একটা অদ্ভুত রকম ভালো লাগলো, এটা বুঝতে পারতাম। আমি কি করছি আমি অত বুঝতাম না, তাদের প্রতিক্রিয়ায় বুঝতাম যে এতদিন ধরে যা তারা করে এসছে হঠাৎ একটা নতুন কিছু যেন বেশ ব্যতিক্রমী কিছু পেলো। তখন যিনি ডিরেক্টর অবলীলা বলেন এই ওই পাঠটা তুই করিস না, তুই এই পাঠটা করো। আচ্ছা, মানে একটা ছোট থেকে মেজোতে উঠলাম। তারপরে বললেন যে আচ্ছা বাবার পাঠটা তুমি করলে কিরাম হয়? আমি দেখছি যারা আমার ছেলে হবে তারা আমার চেয়ে বয়সে অনেক বড়, লম্বা। তো বলছে না, বাবার যে ছেলে লম্বা হয়ে যেতেই পারে, কিন্তু তোমার গলাটা বাবার রোটা অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করবে, তুমি এইটাই করো। আমি যেরকম গলা আর একটু মানে ব্যক্তিত্ব এনে একটু বাবা টাবা গোছের হয়ে গেলাম। তো সেইটা আমি বলছি এটা কিন্তু সম্পূর্ণ আমি বুঝি যে কণ্ঠের কারণে। তো সেইটা হয়ে গেল তখন, এবং যখন অভিনয়টা হলো লোকে বললো ভাল লাগছে। এই অভিনয়টা করতে করতে তখন অনেকে বললো যে তুমি যদি এর সঙ্গে একটু আবৃত্তির চর্চা করো তোমার অভিনয়টা আরো শানিত হবে। এরপর ওই তখন গ্রুপে থিয়েটারে অভিনয় করি। তারপরে রেডিওতে যখন অডিশন দিয়ে সুযোগ পেলাম তখন দেখলাম যে মানে আমি রেডিওর কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই।
আমার কণ্ঠটাকে বাংলার মানুষের কাছে পরিচয় করিয়েছে নিঃসন্দেহে আকাশবাণী, ঠিক। রেডিও। যে এই কণ্ঠটা সতীনাথ মুখোপাধ্যায়, যেমন আমরা ছোটবেলায় যখন শুনতাম, শুনতে শুনতে বুঝতাম তাহলে এটাকে বিকাশ রায়, এটাকে সত্য বন্দ্যোপাধ্যায়, ওটাকে বসন্ত চৌধুরী, এটা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মানে গলা দেখে আমরা বুঝে যেতাম, তাকে চোখে কখনো ঠিক। দেখি। তো সেই জিনিসটা আমারও দেখতাম যে অনেক জায়গায় গিয়ে ওই যে আপনার গলাটা পুরো সতীনাথ মুখোপাধ্যায়ের মতো এরকম বলছে। তখন আমি বললাম না, রেডিওতে অভিনয় করতে করতে পরে যখন টেলিভিশনে নিউজ বলতে গেলাম, এটা আবার আরেকটা বলবো কি, মানে আরেকটা সিঁড়ি ওপরে উঠলাম। মানে রেডিও আমার কণ্ঠের সঙ্গে বাংলার মানুষের পরিচিতি করিয়ে দিয়েছিল, আর টেলিভিশন, দূরদর্শনের সংবাদ পাঠ আমার মুখটার সঙ্গে মানুষের পরিচয় করে যে এই তাহলে সত্যনাথ মুখোপাধ্যায়, এইটা হতো। যেমন আমরা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে যখন টিভিতে দেখলাম অনেক খবর, আচ্ছা এইটা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এইটা। তো একই জিনিস আমার ক্ষেত্রে হয়েছে। তো বোথ রেডিও অ্যান্ড টেলিভিশন, এই দুটোর কাছেই কিন্তু আমি শিল্পী হিসেবে চিরকৃতজ্ঞ যে বাংলার মানুষের কাছে দুটো ধাপে পরিচয় এরা করিয়ে আমাকে শিল্পী হিসেবে একটা স্বীকৃতি এনে দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি মঞ্চে অভিনয়, এতগুলো প্রতিভা যে একই সঙ্গে প্রত্যেকটা যে ক্ষেত্রে আপনি কিন্তু গেছেন, সেটা সংবাদ পাঠক হিসেবে, বাচিক শিল্পী হিসেবে, সঞ্চালক হিসেবে, সমান দক্ষতায় কিন্তু আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে। তার একটা মূল কারণ আমিও বুঝতাম, একটা ভালো কথা বলা মানুষকে খুব তৃপ্তি দেয়। আমি এরম দেখুন, মানুষের ভালোবাসা পেয়ে, আমি এটা বারবার বলি, মানুষের ভালোবাসা পেতে গেলে কত কাঠখড় পোড়াতে হয়, কত কিছু করতে হয়, তবে কারোর একটু প্রশংসা বা ভালোবাসা পাওয়া যায়। তো আমি এটা মনে করি ঈশ্বরের এতটাই আশীর্বাদ যে আমি একটু কথা বললেই তারা একটা মুগ্ধ দৃষ্টিতে রাখায়, মানে অদ্ভুত ভালো লাগা একটা তাদের মনে পড়ে যায়। তখন বুঝতে পারি যে কণ্ঠে কোথাও একটা কিছু আছে যেটা চট করে মানুষকে খুব ইমপ্রেস করে, ভালো লাগে। এমন অনেক এরকমও বলেছে আমার মনটা খুব খারাপ ছিল, জানেন, বা শরীরটা সহজে যেন ভালো নেই, আপনার গলাটা শুনলাম, আপনি একটা পড়ছিলেন শুনলাম, কিরকম একটা মনের অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। ওই যে একটা ফ্যাটিক, ওই যে একটা খারাপ লাগা বোধ ছিল, এটা কোথায় উবে গেল, চলে গেল। তো তখন আমার আরো বেশি করে মনে হতো যে তাহলে আমার উচিত আরো সুন্দর করে এই জিনিসগুলোকে উপস্থাপন করা। এবং দেখুন, একমাত্র যন্ত্রসঙ্গীত আর নৃত্য ছাড়া কণ্ঠ বাদ দিয়ে আর কোনো পারফর্মিং আর্ট হয় না। সে সঙ্গীত শিল্পী হোক, নাটক হোক, সিনেমা হোক, সিরিয়াল হোক, সংবাদ পাঠ হোক, সঞ্চালনা হোক, গল্প পড়া হোক, যেটাই হোক, সবেতেই কণ্ঠের ব্যবহার কিন্তু মাস্ট। এইটাতে আমার মনে হতো যে তখন নিজের কাছে একটা পরীক্ষা, আচ্ছা আমি কি সবকটা মাধ্যমের উপযোগী, আমি কি এটাও পারবো, আমি ওটাও কি পারবো, আচ্ছা তাহলে এইটাও একটু চেষ্টা করে দেখে না কেন। এটা কিন্তু কেউ আমায় বলেনি তুমি এটা করো, তুমি সেটা করো। আমার নিজের থেকে মনে হতো আমি কি ওটার জন্য উপযোগী, আমি কি এটাও করতে পারবো। মানে হঠাৎ যখন আমি কয়েক বছর যাত্রাও করেছি, যাত্রাতে যখন আমাকে বললো ভাই এটা পারবো না, মানে দিনের পর দিন বাড়ি ছেড়ে গিয়ে মাঠে ঘাটে এভাবে অভিনয় করে বেড়ানো, এটা হয়ে উঠবে না, নাই বলে দিয়েছিলাম। কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে আমাদের এই বর্ষিয়ান একজন অভিনেতা, তার হঠাৎ করে হার্টের প্রবলেম হয়ে গেল, আর 10-12 দিন পরে শো নামবে, ডাক্তার তাকে বারণ করে দিল যে না, আপনার পক্ষে এই সিজনে মাঠে ঘাটে ঘুরে শো করা সম্ভব নয়। উনি কি কারণে জানি না বললেন যে আপনি একবার সত্যনাথকে গিয়ে বলুন, ও আমি জানি খুব ব্যস্ত, নানা কাজে, প্লাস ও চাকরি করে, তাছাড়া মানে ও যদি কোনোভাবে ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু এই কটা রিহার্সাল দিয়েও আপনাকে তরিয়ে দেবে, ও ঠিক শো নামিয়ে দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী, সংবাদ পাঠক, অভিনেতা, অনেক বহুমুখী প্রতিভা রয়েছে সতীনাথ মুখোপাধ্যায়ের। আপনারা সেই সাক্ষাৎকার আপনারা শুনলেন। আপনাদের এই সাক্ষাৎকার কেমন লাগলো? যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগামী দিনে আমরা চেষ্টা করব সতীনাথ মুখোপাধ্যায়ের আরো অনেক ইন্টারভিউ, আপনাদের অজানা যেসব প্রশ্ন আছে বা আপনাদের মনে যেসব প্রশ্ন আছে সেগুলি আপনাদেরকে আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে, অন্য কোনো সাক্ষাৎকারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। নদিয়ার নাগাশিপাড়া থেকে স্টিং নিউজে।